সম্ভবত যান্ত্রিক কোনো ত্রুটি হতে পারে। শোনা যায়? জি, ওকে, এবার সম্ভবত ঠিক হয়ে গেছে। আচ্ছা, টাইম যেহেতু 9:30 দেয়া, একটা মিনিট ওয়েট করি আর। জি, ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন, ধন্যবাদ যারা রেসপন্স করেছেন। সালাম দিয়েছেন অনেকেই। জি, আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। শীত অনেক, প্রবল শীত, কিন্তু আমি নিজেই পঞ্চগড়ের মানুষ, তাই আমার কাছে শীত খুব একটা লাগে না, কারণ বুঝতেই পারতেছেন আমার এলাকা আরও শীত। আচ্ছা, আমরা পড়াশোনায় চলে যাই। হ্যাঁ, যেহেতু 30 পার হয়ে গেছে অলরেডি, 31 বাজে। ঠিক আছে, ক্লাস শুরু করে দিচ্ছি। লাস্ট আলোচনা যখন করেছিলাম বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম সেট। যথেষ্ট লম্বা একটাই টপিক, এই টপিকটা আলোচনা করতে অনেক লম্বা সময় লাগবে, প্রায় 40, 45 বা 50 মিনিটের মতো। পুরো আলোচনা জুড়ে একটা সামারি আমরা পাবো বা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো আর কি। অনেক বড় একটা জার্নি, সেজন্য হচ্ছে সবাই খুবই মনোযোগ দিয়ে দেখবেন, এবং ভালো হয় খাতা কলম পাশে না রাখলেও বা খাতা কলম পাশে রাখলে মানে টুকে টুকে নিয়ে রাখবেন আর কি, যাতে সুবিধা হবে, কারণ এই বোর্ড অনেকবার মুছবো আর কি। তো আমরা আসলে কোয়ান্টাম সেট যেটা আলোচনা করব, এটা আসলে আলোচনা করব বিষয়টা কি, এটাকে একটু ক্লিয়ার হন। কোয়ান্টাম সেট, সেট মানে তো বুঝতেই পারতেছেন অনেকগুলো জিনিসের সমন্বয়। কোয়ান্টাম সেট হচ্ছে মূলত 4টা আলাদা আলাদা সংখ্যার সমন্বয়। এই 4টা সংখ্যা দ্বারা একটা ইলেকট্রনের অবস্থান, ঘূর্ণন, ওই মুহূর্তে চুম্বকীয় আকর্ষণ এবং ঘূর্ণনের দিক, এই 4টা প্রকাশ করতে পারবে। কোয়ান্টাম সেট দ্বারা কি বোঝানো হবে, এর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও এটা একটা বিল্ডিং, মনে করো এটা তোমার হলের একটা, তোমার পলিটেকনিকের হলের একটা বিল্ডিং। ধরে নিচ্ছি এই হলের নাম কাজী নজরুল ইসলাম হল, তার মানে কি দাঁড়াচ্ছে নাম KNI। এই হলে টোটাল ধরে নিচ্ছি 7টা ফ্লোর আছে, ভালো করে বুঝিয়ে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, আচ্ছা 8টা ফ্লোর আছে। এখন এই 8টা ফ্লোরে ধরে নেয় সব মিলে 400 জন স্টুডেন্ট আছে টোটাল বিল্ডিংয়ে। তার মানে প্রত্যেকটা ফ্লোরে আছে কতজন করে, 50 জন করে। এখন আমরা এখান থেকে একজন স্টুডেন্টকে খুঁজে বের করতে চাই। ধরে নাও এখানে একটা ছেলে আছে, নাম হচ্ছে রহিম, খুবই কমন একটা নাম নিচ্ছি। কিন্তু সেই 400 জন স্টুডেন্টের ভিতর কোথায় আছে আমরা জানি না, শুধু জানি যে সে কাজী নজরুল ইসলাম হলেই আছে। কি করা লাগবে, প্রথমে স্টুডেন্ট থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ক্রমান্বয়ে একেবারে ফাইনাল ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট খুঁজে বের করা লাগবে। এর মধ্যে কপাল যদি ভালো হয় হয়তো আমরা প্রথমেই পাবো, অথবা একদম লাস্টের স্টুডেন্টটা হতে পারে, ঠিক কিনা? কারণ 400 জনে যেহেতু আমরা কাউকেও চিনি না। এখন ধরে নেন এই রহিমকে খুঁজতে গিয়ে কেউ একজন আমাদেরকে মানে একটা তথ্য দিল যে ভাই সে 4র্থ তলায় থাকে। ভালো করে বুঝবেন, তার মানে 350 জন স্টুডেন্ট কিন্তু খোঁজা লাগবে না, এখন শুধু 50 জন স্টুডেন্ট খুঁজলেই আমরা পেয়ে যাব। একটা কোড পাইলাম, সে কোডের নাম কি, অনলি 4th, 4র্থ তলা। ওকে, এরপরে কি ঘটলো, ধরো আমরা 4 তলায় গেলাম, 4 তলা যাওয়ার পর দেখতেছি যে চারদিকে 4টা ইউনিট করা, এরকম যেহেতু পলিটেকনিক্যালের হল অনেক বড় বড় ইউনিট করা। ধরো এটা A নাম্বার ইউনিট, এটা B, এটা C, এটা D। এখন 4টা ইউনিটে 50 জন ভাগ করা, ধরেন একটা ইউনিটে 10, আরেকটা ইউনিটে 15, আরেকটা ইউনিটে 15, আরেকটা ইউনিটে 10, এরকম বিভক্ত করা। আমাদের ধরো একজন বলে দিল যে ভাই ও B ইউনিটে খুঁজলেই পাবেন। কি হলো দেখো তো, 4th-এর পরে একটা B যদি শব্দ আমরা পেয়ে যাই, তাহলে এই 50 জনা খোঁজা লাগবে না, মাত্র 15 জন খুঁজলেই এই রহিমকে পাওয়া যাবে। 2টা কোড গেল। একটা কোডের কাজ ছিল কত ফ্লোরে আছে সেটা বলে দিল, 2 নম্বর কোডের কাজ হচ্ছে কোন ইউনিটে আছে সেটা বললো। মনোযোগ দিন, এই 15 জনের এখন খুঁজতে হবে।
চলো বি ইউনিটে চলে যাই। বি ইউনিটে গিয়ে দেখলাম ধরো 5টা রুম আছে, মনে করো এরকম 5টা রুম আছে। এই 5টা রুমের একটার নাম 1, একটার নাম 2, একটার নাম 3, একটার নাম 4, একটার নাম 5। তাহলে প্রত্যেকটা রুমে কয়জন থাকবে বলেন তো? 3 জন করে থাকবে, ঠিক কিনা? যেহেতু টোটাল 15 জন 5টা রুমে বিভক্ত। কেউ যদি আমাদেরকে এসে বলে যে ভাই সে 3 নাম্বার রুমে আছে, তার মানে এই 3 দ্বারা বোঝা গেল যে এই 3 জনকে মাত্র খুঁজলেই আমরা কিন্তু এই রহিমকে খুঁজে পাবো। কয়টা কোড গেছে খেয়াল করো, একটা 4, একটা বি, একটা 3। তার মানে আর মাত্র 3 জনকে খোঁজা লাগবে। একটু আগে 400 জন ছিল, 50 জনে আসছিল, 15 জন ছিল, এখন কতজন? মাত্র 3 জন। ধরে নাও এখানে যে বেডগুলো আছে, এই 3 নাম্বার রুমে বেড আছে, একটা বেডের নাম মনে করো ক, একটা নাম খ, একটা নাম গ। এখন যদি বেডের কথা বলে যে ধরো এই যে 3 নাম্বার যে রুম আছে সেই রুমে 3টা বেড এরকমভাবে আছে ডিজাইন করা, একটা নাম ক, একটা নাম খ, একটা নাম গ। কেউ যদি বলতে পারে যে ভাই সে গ নাম্বার বেডে আছে, তার মানে এই বেডটা তার জন্য ফিক্সড। খেয়াল করে দেখো, এই 4টা কোড হইলেই আর কোনো কিছুই লাগবে না তাকে খুঁজে বের করার জন্য। কথা কি বুঝতে পারছো কি বলছি? এজন্য দেখবা যে তুমি যখন পলিটেকনিক্যালে ভর্তি হচ্ছ, ধরো তোমার হচ্ছে কয়েকটা হল আছে, ধরো এফআর খান হল আছে একটা, মনে করো একটা শেখ মুজিবুর রহমান হল আছে একটা, আর একটা ধরো হচ্ছে কেএনআই হল আছে মনে করো একটা। তো ধরে নিলাম তুমি কেএনআই হলে আসো, তাহলে তোমাকে যদি আমি খুঁজে বের করতে চাই, তোমার কোড হবে এমন কেএনআই কমা, তুমি ধরো 5ম তলায় থাকো তাহলে 5th কমা, যেহেতু 5ম তলায় থাকো রুম নাম্বার সাধারণত 5 দিয়ে শুরু হয়, রুম নাম্বার ধরো 507। এবার 507 নাম্বার রুমে গিয়ে সাধারণত একটা হলে কয়টা করে সিট থাকে? 4টা। ধরো তোমার বেডের নাম হচ্ছে বি নাম্বার বেড। এই 4টা কোড হইলেই তুমি একটা স্টুডেন্ট, তুমি কোথায় থাকো তোমাকে ডিরেক্ট গিয়ে একেবারে তোমার বেডে চলে যাওয়া যাবে। বিষয়টা ক্লিয়ার কিনা? এই যে পুরো জিনিসটা বললাম এতক্ষণ থেকে, এটাকে মূলত বলা হচ্ছে আইডেন্টিফিকেশন কোড। মানে একটা মানুষকে বা একটা স্টুডেন্টকে চিনতে পারার, সে কোথায় আছে। এখন যদি তোমার কলেজের কেউ হোক বা তোমার গার্ডিয়ান কেউ হোক বা যে কেউ তোমাকে খুঁজে বের করার সহজ একটা উপায় এরকম আর কি। এই জন্য সাধারণত আইডি কার্ডে কোথায় থাকো, কোন হলে অ্যাটাচড, এভাবেই লেখা দেওয়া থাকে। এইটাকে মূলত হিসাব করে কোয়ান্টাম সেট ডিজাইন করা হয় 4টা জিনিসের সমন্বয়ে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। 4টার কাজ 4 ধরনের। প্রথমটার কাজ হচ্ছে এই যে কেএনআই হলের কথা বলছিল, এই কাজটা করে দিবে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওর কাজই হচ্ছে এসে বলা যে সে কোন স্তরে আছে, লেয়ারটা ঠিক করে দেবে। সহকারী কোয়ান্টাম সেটের কথা হচ্ছে ওই যে উপরে যাওয়ার পর ইউনিট আছে 4টা, ইউনিটগুলো কি হবে? আমাদের এসপিডিএফ 4টা ইউনিট থাকার কথা, অরবিটালের নাম শুনছো। এই 4টার ভিতরে কোন ইউনিটে ঢুকছে সেটা বলে দিবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কাজ হচ্ছে, ম্যাগনেট শব্দটা শুনেই বুঝতে পারতেছে চুম্বকের একটা ব্যাপার স্যাপার আছে, আর যেহেতু প্রত্যেকটা ইলেকট্রনে চার্জ থাকবে তার মানে তার একটা আকর্ষণ আছে, অর্থাৎ আকর্ষণটা কেমন হবে, অর্থাৎ চুম্বকীয় দিক কেমন হবে সেটা ঠিক করে দিবে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর স্পিন কোয়ান্টাম সেটের কাজ হচ্ছে কোন বেডে আছে, এ বি 2টা করে বেড পাবো আমরা সবসময়, এর লাস্টের কোডটা। তার মানে কোয়ান্টাম সেটের কাজ হচ্ছে যেভাবে তোমাদের একজন স্টুডেন্টকে একটা হল থেকে খুঁজে বের করা খুবই সহজ, খালি 4টা কোড হলেই হয়, এরকম ধরো একটা যদি আয়োডিনের কথা বলি, আয়োডিন 53 নম্বরে আছে। এই 53 নম্বরে থাকা মানে কি 53টা ইলেকট্রন আছে। এখন কোন ইলেকট্রন কোথায় আছে তুমি বুঝবা কি করে? প্রত্যেকটা ইলেকট্রনে এরকম 4টা করে কোড হয়। ধরো 17 নম্বর ইলেকট্রন, তার একটা ইন্ডিভিজুয়াল কোড আছে। 25 নম্বর যে ইলেকট্রন, তার একটা ইন্ডিভিজুয়াল কোড আছে। এই যে এক একটা কোড, প্রত্যেকটা কোডে 4টা কোয়ান্টাম সেট, মানে 4টা কোয়ান্টাম নাম্বার একখানে আসার পরে তাদেরকে একসাথে বলা হবে কোয়ান্টাম সেট। তার মানে কোয়ান্টাম সেট হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার সমন্বয়, যার মাধ্যমে একটা ইলেকট্রনের অবস্থান, ঘূর্ণনের দিক বা বাকি সব কিছু, ওর বৈশিষ্ট্য থেকে শুরু করে যত প্রপার্টি আছে সব কিছু জানতে পারা যাবে শুধুমাত্র এটা সমন্বয়। আমরা কি কোয়ান্টাম সেটটা বুঝছি জিনিসটা কি আসলে? আচ্ছা, এখন কোয়ান্টাম সেটের জন্য তোমরা দেখতেছো যে 4টা নাম্বার আলাদা আলাদা করে আমাদেরকে বের করতে হবে। এখন একটা একটা করে বের করার ওয়েগুলো আমরা বুঝবো। প্রথমে আলোচনা করব প্রধান কোয়ান্টাম সেট, প্রধান কোয়ান্টাম সংখ্যা। বাংলায় এটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যারা একটু মাত্র এখন জয়েন করছে তাদেরকে বলে রাখি, আর অনেক লম্বা একটা ক্লাস, প্রায় 40 মিনিট 45 মিনিটের মতো লাগবে। পুরোটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, মাঝখানে উঠাউঠি করলে ঝামেলায় পড়ে যাবেন, বুঝবেন না আর। ইংলিশে এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এর অনেকগুলো অন্যান্য নাম আছে, নামগুলো হচ্ছে অরবিট, একে বলা যেতে পারে শক্তি স্তর,
কখনের নামকরণ পাবে কক্ষপথ, এরকম বেশ কিছু নাম আছে। এই কটা নাম মনে রাখলে আমাদের হয়ে যায় আর কি। গেল? তো সবচেয়ে বেশি আমাদের নামকরণে হয় অরবিট, শক্তি স্তর কিংবা কক্ষপথ, এই তিনটা নামে বেশি নামকরণ হয়ে থাকে। আর এটাই মূলত হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এর কিছু ভ্যালু আছে। ভ্যালুগুলো হচ্ছে কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর। সোজা কথা বলা যেতে পারে কে এর পরে থেকে শুরু করে ধারাবাহিকভাবে 8টা অ্যালফাবেট নিতে হবে, এবং অ্যালফাবেটগুলো হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে। এবং এদের প্রত্যেকটার মান হচ্ছে সিরিয়ালি যাবে। কে এর মান 1, এল এর মান 2, 3, 4, 5, 6, 7, 8। কি বোঝা গেল? প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে, তোমরা যেহেতু পরমাণু ডিজাইন করা দেখছো, আমি এখন ড্র করতে পারি এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এরকমভাবে পরে চারটা আমি আর আঁকাচ্ছি না। তাহলে প্রথমটার নাম হবে কে, পরেরটার নাম এল, এর পরেরটার নাম এম, এরপরে এন, এরপরে কটা তাহলে বুঝতেই পারতেছো ও, পি, কিউ, আর হবে। ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 1, এর ভ্যালু 2, এর ভ্যালু হবে 3, এর ভ্যালু হবে 4। কি বোঝা গেল? মনে করো প্রথম যদি কোয়ান্টাম সেটে আমরা 4 পাই, তাহলে এই 4 দ্বারা বোঝাচ্ছে 1, 2, 3, 4, এই যে 4 নম্বর কক্ষপথ আছে পুরোটার ভিতরে আছে। মনোযোগ দিয়ে শুনিও, বোঝা গেল? যদি এখানে নাম্বার পাই 3, তার মানে এই 3 পুরোটার ভিতরে। এই পুরোটার ভিতর কোথায় আছে সেটা কিন্তু বলতে পারার ক্ষমতা প্রধান কোয়ান্টাম সংখ্যার নাই। অরবিটের দায়িত্ব বা শক্তি স্তরের দায়িত্ব শুধু পুরো লেয়ারটা নিয়ে আলোচনা করা। বোঝা গেছে? তার মানে ওই যে আমরা ফ্লোর মার্ক করতেছিলাম যে কোন ফ্লোরে আছে, এই কাজটা করে দেয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ। আচ্ছা, শুরু থেকে এই পর্যন্ত যা বললাম বুঝছো কি? একটু রেসপন্স করো, তাহলে আমি এটা মুছে দেবো। কোয়ান্টাম সেট আর কোনো কাজ নাই। এটুকু শুধু মনে রাখো, কে থেকে শুরু করে আর পর্যন্ত ভ্যালুগুলা 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, এইটুকুন আর কি। এখন আমি সহকারী কোয়ান্টাম সংখ্যায় যাব, এইটুকুন বুঝছো কিনা একটু বলো। ওকে, আমরা বেশ কিছু রিপ্লাইও পেয়েছি, বুঝছেন বোধ হয়। জি আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, একজন সামারি করতে বলছেন মতিউর রহমান। আচ্ছা, সামারি হচ্ছে আলোচনা করতেছি কোয়ান্টাম সেট। কোয়ান্টাম সেট হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার সমন্বয়। 4টা কোয়ান্টাম সংখ্যার দায়িত্ব হচ্ছে একটা ইলেকট্রনের অবস্থান, এর হচ্ছে চুম্বকীয় আকর্ষণ, ঘূর্ণন দিক এবং চুম্বকীয় দিক। এই 4টা জিনিসের সমন্বয় করে একটা সামারি দিবে। এর কাজই হচ্ছে কোয়ান্টাম সেট। কোয়ান্টাম সেট তার মানে 4টা সংখ্যার আলাদা আলাদা সমন্বয়। তার ভিতর একটা শুরু করছি, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু পেতে পারি আমরা 1, 2, 3, 4 করে, অথবা পেতে পারি কে, এল, এম, এন এভাবে। বোঝা গেল? ওকে, এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশিত করব ছোট হাতের এন দিয়ে। আমরা কিন্তু বিগত লেকচারগুলোতে দেখছিলাম এন মানে কিন্তু নিউট্রন, এখন এটা ভুলে যাই। হ্যাঁ, এন মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখন থেকে এটা মনে রাখবো। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা শেষ। এবার আসবো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যায়। দুই নম্বর সহকারী কোয়ান্টাম সংখ্যা। ইংলিশের নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আরেকটা নাম আছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। বাংলায় নামগুলো হবে উপশক্তি স্তর অথবা উপকক্ষপথ। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম ছিল না কক্ষপথ, এখান থেকে উপযুক্ত হচ্ছে। শক্তি স্তর, এখান থেকে উপশক্তি স্তর হচ্ছে। এই জন্য অরবিট যে নামটা ছিল, এটার নাম হবে অরবিটাল। এই নামগুলো হয়ে থাকে। দেখো নাম কিন্তু অনেক, 1, 2, 3, 4, 5, 6টা প্রায়। সবগুলো মনে রাখা লাগবে। এবং একটা প্রকাশ করা হবে ছোট হাতের এল দিয়ে। ছোট হাতের এল, এটা মনে রেখো, কখন ছোট হাত কখন বড় হাতের হচ্ছে। এর কাজ কি? এখন এর ভ্যালুগুলো আগে দেখে নাও। এই এল এর 4টা ভ্যালু আছে। একটা হচ্ছে এস,
একটা পি, একটা ডি, একটা এফ। এই এসপিডিএফকে তোমরা আগে থেকে চেনো। এরা যে অরবিটাল, এটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যখন আমরা আউটবাউন্ডে আলোচনা করি, মনে থাকার কথা তোমাদের। এখন এর ভ্যালু আমরা বের করব। এল এর একটা লজিক আছে বা সূত্র আছে, এল এর ভ্যালু হচ্ছে n-1, একটু বুঝিও। তার মানে এন এর ভ্যালু যা হবে তার থেকে এর মান হবে 1 কম। তাহলে একটু মানগুলো আমরা বের করে রাখি। প্রথমত আমরা যদি মান বের করি, ধরো এস এর মান, তো এস এর জন্য এভাবে লিখি আমি, এস এর জন্য এন এর মান 1, তাহলে এল এর মান কত হবে? এল হবে n-1। একটু মনোযোগ দিও, এটা একটু ক্রিটিক্যাল। এল এর সূত্র কি? n-1। তাহলে এস এর জন্য এন এর মান যদি 1 হয়, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত পাবো? 0। তাহলে এল এর জন্য আমরা এস এর মান পাইলাম 0। এবার আসো পি এর জন্য, এন এর মান হবে 2। তাহলে এল এর মান কত হবে? n-2। তার মানে এর মান, সরি, n-1। এন এর মান তাহলে 2 বিয়োগ হচ্ছে 1, মান পাচ্ছি আমরা 1। তাহলে পির মান পাইলাম 1। কি বোঝা গেল? এল এর মান তো ডিরেক্ট না, n-1। তার মানে এল এর মান যা হবে, এন এর মান যা হবে তার থেকে 1 কম হচ্ছে। সমস্যা হচ্ছে এটা অনেকে এখন ভুলে গেছো যে এস এর মান আমি এন এর জন্য 1 পাইলাম কোথা থেকে, এইটা একটু খেয়াল করো। আউটবাউন্ডে আমরা শিখছিলাম, এখানে এরকম ছিল, মনে থাকার কথা তোমাদের, এস, এরপরে এসপি, এরপরে এসপিডি, তারপরে এসপিডিএফ, এরপরে আবার এসপিডিএফ ছিল, মনে করে দেখো ঠিক কিনা। এরপরে কি ছিল? এসপিডি, তারপরে এসপি, তারপরে ছিল এস। এটা ছিল 1 নাম্বার রো, এটা ছিল 2 নাম্বার, এটা ছিল 3 নাম্বার, এটা ছিল 4 নাম্বার। তাহলে এন এর ভ্যালু কত হবে সেটা আমি ঠিক করে দিচ্ছি। খেয়াল করো কি বলা হচ্ছে, এই যে অরবিটালগুলো আছে এসপিডিএফ, এই অরবিটালগুলো যে নাম্বার থেকে শুরু হয়, মনোযোগ দাও, যে অরবিটালটা যে নাম্বার থেকে শুরু হবে, ইনিশিয়াল নাম্বার যেটা, প্রাইমারি নাম্বার যেটা, সেটা তার এন এর মান। যেমন দেখো এস কিন্তু 1এও আছে, 2এও আছে, 3, 4, 5, 6 সবগুলাতেই কিন্তু এস আছে। লিখে দিই আমি প্রয়োজনে, এগুলো সবই আছে কিনা বলো। তাহলে এস এর ভ্যালু কত হবে? আসলে এস এর ভ্যালু হবে 1। কি করে বুঝছি? কারণ এস শুরু হয়েছে 1 নাম্বার থেকে, এজন্য এস এর জন্য এন এর মান 1। বোঝা গেছে? এস এর জন্য এন এর মান 1। এবার আসো পির জন্য কত মান নেব। এখন 1 নাম্বারে কি পি ছিল? আসলে নাই তো। পি প্রথম ছিল কোথায়? 2 নাম্বারে। 2 থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত সবার কাছে পি আছে, কিন্তু পি এর শুরুর নাম্বার কত? 2। তার মানে পির যে ভ্যালু হবে সেটা হচ্ছে 2। তাহলে 2 থেকে 1 বাদ দিলে পাচ্ছি 1। এবার চলো তোমাদেরকে দিয়ে আমি ডির মানটা বের করে নিই। তাহলে ডি এর জন্য এন এর মান কত হবে? তাহলে প্রথম ডি পাইছি আমরা কোথায়? 3 নাম্বারে, তার মানে মান হবে 3। তাহলে এল এর মান কত হবে? 3-1, তার মানে কি হবে? 2। তাহলে ডির নিচে আমি মান বসাই দিচ্ছি 2। গেল। এবার আসো এফ এর কাছে। এফ প্রথম এফ কত নাম্বারে ছিল? 4 নাম্বারে। তাহলে এফ এর জন্য যদি আমি এন এর মান বের করি, সেটা হচ্ছে 4। তাহলে এল এর মান কত হবে? n-1, তার মানে দাঁড়াবে কত? 3। তাহলে এফ এর মানটা বলতে পারি 3। এখানে তাহলে এসপিডিএফ এই চারটার মান কিন্তু অলরেডি আমার লেখা শেষ। এস এর এল এর জন্য ভ্যালু হচ্ছে 0, পির জন্য 1, ডির জন্য 2, এফ এর জন্য 3। এই কটা মান মুখস্থ রাখলেও হবে, অথবা যদি বের করে নাও সেটাও হবে। তবে এর মানগুলো এমন কেন, এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে। যেমন অরবিটাল এরকম জানতে চাইতে পারে যে ধরো 3s যদি কখনো বলা হয় যে 3s এর অরবিটালের ভ্যালু কত, তাহলে উত্তর কিন্তু হবে 0। এখানে দেখো এই 3টা কিন্তু n, ছোট হাতের n। তাহলে অনেকের কাছে মনে হতে পারে যে l যেহেতু n-1, তার মানে সেই মান কিভাবে বের করবে? 3 থেকে 1 বাদ দিয়ে দিবে, দিয়ে বের হবে কত? 2, কারণ সামনে তো 3 আছে। কিন্তু এই 3টা কিন্তু s এর ভ্যালু না, কারণ এস যে জিনিসটা মার্ক করতেছে সেটা হচ্ছে অরবিটাল। এসপিডিএফ কিন্তু এই 3 এর উপর নির্ভরই করে না, ও তার নিজের ভ্যালুর উপর নির্ভর করে। তার মানে নিজের ভ্যালু কত? নিজের ভ্যালু হচ্ছে যে নাম্বার থেকে সে শুরু হয়েছে, অর্থাৎ তার মান নাম্বার ছিল 1। 1 থেকে 1 বাদ দিলে 0। সেটা যদি 4s আসে তাও 0, 5s যদি আসে তাও 0, 6s আসলেও 0, 2s আসলেও 0, 1s আসলেও 0। সোজা কথা, এস অরবিটাল পাইলেই মান কি হবে? 0। পি অরবিটাল পাইলেই মান হবে 1, ডি পাইলেই মান হবে 2, এফ পাইলেই মান হবে 3। কি গেল বলো তো? প্রধান কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করব এটা গেল, আর বিষয়টা কি সেটা গেল। সহকারী কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করব, পুরো সিস্টেমটা গেল। বুঝছো কিনা একটু রিপ্লাই দাও আমারে।
যে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব, ছোটো ভাই, ব্রাদার, এদের জন্য আপনাদের শেয়ার করে দিতে পারেন আমাদের এই ক্লাসটা, তাহলে আপনিও সহজে খুঁজে পাবেন আর অন্যদের উপকার হবে। রাজীব সরকার ভাই, জি, সকল স্যারদের প্রতি ধন্যবাদ আর সালাম দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি, ইশরাত, মহুয়া, ফারিয়া, মাজহারুল, তাহমিনা, প্রণয়, জি, জনি আহমেদ, মতিউর, শেষের দিকে বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা ভাই, ঠিক আছে, মতিউর ভাই খেয়াল করেন, আমি আরেকবার বুঝাই দিচ্ছি আর কি। ওকে, আচ্ছা দিচ্ছি। কোয়ান্টাম সেটের দ্বিতীয় নম্বর কোয়ান্টাম সেটের নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ইংলিশে এটাকে বলা হচ্ছে অরবিটাল, উপশক্তি স্তর বা উপকক্ষপথ। এর কাজ হচ্ছে একটা কক্ষপথে কি কাজ করে নিবে এটা আমি একটু আঁকাই দিই, তোমাদের জন্য সুবিধা হবে। এই যে ধরো আমি এইটুকু মুছে দিচ্ছি, হ্যাঁ, নামটা তো করার কোনো কিছুতে সমস্যার কথা না, এটা মুছে দিচ্ছি। আসলে অ্যাকচুয়ালি করেটা কি এটা জেনে বোঝাই দিচ্ছি, তো দেখো। একটু আগে তোমরা দেখলা প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ ছিল এ একটা কক্ষপথ, এ একটা কক্ষপথ, এ একটা কক্ষপথ, এরকম আরেকটা কক্ষপথ মনে করো, বুঝছো? তাহলে একটু আগে ধরো এন এর মান যদি আমি বলতাম যে ফোর্থ, তার মানে কি বোঝাইতো যে এই যে 4 নাম্বার কক্ষপথটা আছে এটার কোথায় আছে সেটা বোঝা যাইতো, ঠিক কিনা বলো? এন এর মান যখন বের করছিলাম, এন একটু আগে যে এন এর মান বের করা দেখলাম 4, বা এটা যদি বলা হয় এন, এন এর মান যদি বড় হাতের এন হয় তার মানে এন এর মান কিন্তু 4ই। এটা কে এল এম এন, তার মানে এই পুরোটার ভিতর কোথায় আছে সেটা কিন্তু সে বলতে পারে না, খালি বলতে পারে যে 4 নাম্বারটার পুরোটার ভিতর কোথাও না কোথাও আছে। এবার কি হবে, এটাকে ছোট ছোট মানে বিভক্ত করা থাকবে। ধরো এইটুকুনের নাম হচ্ছে এস, আবার এইটুকুনের নাম হচ্ছে এস, মনে করো এখান থেকে এটুকুনের নাম ধরো পি, আবার এখান থেকে এটুকুনের নাম ধরো পি। এবার এই পার্টে একটু, এই পার্টে একটু, এই পার্টে একটু, এই পার্টে একটু, মনে করো দেওয়া আছে ডি, ধরে নাও আর কি বলতেছি। আর এই যে বাকি যে অংশগুলো দেখতেছো সবগুলোর নাম মনে করো এফ, ধরে নাও। তার মানে কি বোঝা গেল, এই যে দেখো, ধরো আমি যখন এস এর কথা বলি, মনে করো এখন যদি এরকম কোয়ান্টাম সেট তৈরি করি যে 4s, তাহলে কি বোঝা গেল যে 4 নাম্বার পুরোটার ভিতরে পুরোটা খোঁজার দরকার নাই, হয় সে এখানে আছে অথবা এখানে আছে। তার মানে এস মানে কিন্তু একটা ইউনিট, খেয়াল করো। ডির কথা যদি আসতো, মনে করো যদি আমি এমন বলি যে 4d, তার মানে পুরো কক্ষপথ ঘোরা লাগবে না, এইটা এটা এটা বা এটা, এই 4টা ইউনিটের ভিতর কোথাও না কোথাও আছে, খুঁজলেই পাওয়া যাবে। কথা কি বুঝছো? তার মানে ওই যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে ধরো 4 তলা পুরোটা মিন করে দিচ্ছে, মেনশন করতেছে এন এসে, এখন 4 তলার কোথায় আছে সেটা মেনশন করবে অরবিটালটা এসে। আর মানে বুঝতে পারা গেছে। এবার মান কি করে বের করব? এই অরবিটালের ভ্যালু হচ্ছে এল, এল এর সূত্র হচ্ছে n-1, তার মানে এন থেকে এক বাদ দিলেই আমরা এল এর মানটা পাবো। কিন্তু এই এন এর মানটা অবশ্যই আগে যে এন পাইছি আমরা সেই এন এর মানের উপর নির্ভর করবে না, এই এনটা হচ্ছে ফিক্সড এন। যেমন এস এর এন হবে প্রাইমারির এন, মানে অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে। সোজা কথা, একটা অরবিটাল যে নাম্বার থেকে শুরু হয় সেটা তার এন এর মান। তাহলে এ যেহেতু 1 নাম্বার থেকে শুরু হয়, তাহলে এস এর জন্য এন এর মান 1, তাহলে এল এর মান কত হবে? 1 থেকে একবার দিলে 0। পি 2 নাম্বার থেকে শুরু হচ্ছে, তার মানে পির জন্য এন এর মান 2, এখান থেকে একবার দিলে 1 আসছে। ডি প্রথম শুরু হয়েছে 3 নাম্বার থেকে, তাহলে এন এর মান হবে 3, একবার দিলে 2। এফ প্রথমবার শুরু হয়েছে 4 থেকে, এখান থেকে একবার দিলে পাচ্ছে 3। এজন্য এস এর মান ফাইনালি এই ব্লকটা শুধু লাগবে, এস এর মান 0, পির মান 1, ডির মান 2, এফ এর মান 3। শেষ। বিষয়টা ক্লিয়ার এখন? মতিউর ভাই নামে একজন বলেছিলেন, আর একটা হচ্ছে মোহাম্মদ সাইমন রহমান সর্দার, আরেকবার মনে জানতে চেয়েছিলেন আর কি। এখন দেখেন আপনারা বুঝছেন কিনা। আচ্ছা, বুঝছেন, ধন্যবাদ। ওকে, এখন আমি পরবর্তী কোয়ান্টাম সংখ্যা চলে যাব, নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা।
3 নাম্বার এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ইংলিশে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলা হবে, এটা আমি আর লিখতেছি না, এর অন্য কোনো তেমন নাম নেই। আচ্ছা, এটাকে প্রকাশ করবো আমরা ছোট হাতের এম দিয়ে, এবং এম এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এল। প্লাস মাইনাস কি এল, খেয়াল করো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য আমাদের এল লাগতেছে, এল এর জন্য কি লাগছিল, এন লাগছে, মনে থাকার কথা তোমাদের। এখন ধর একজনের মান আমরা যদি জানতে চাই, ধর আমি জানতে চাচ্ছি যে ডির ভ্যালু কত হবে, মনোযোগ দিও, ডির ভ্যালু, তাহলে ডির জন্য আগে এল জানা লাগবে, তাহলে আমরা এরকম বলতে পারি ডি এর এল, একটু আগে লেখা ছিল তোমাদের খাতা, ওই যে জন্য খাতা রাখতে বলছিলাম, তাহলে কেমন হবে বলো, এল এর মান হচ্ছে কত 2, তাহলে এম এর মান কত হবে বলো প্লাস মাইনাস 2, বুঝছো, এম এর মান হচ্ছে প্লাস মাইনাস এল, এল এর মানটা লাগবে, এল এর মান কত হচ্ছে ডির জন্য তার আছে 2, আমি যদি এটা পির জন্য বলতাম তাহলে পি এর এল জানা লাগতো আগে, পি এর এল কত বলেছিল 1, তাহলে এম এর মান কত পাবো প্লাস মাইনাস 1। এবার এম এর মান যদি প্লাস মাইনাস 2 হয় দেখতে কেমন হবে খেয়াল করো, এটা পুরো একটা ব্লক হবে, এই ব্লকে ঠিক এক পাশে থাকবে -2 -1, মাঝে থাকবে 0, এক পাশে +1 এক পাশে +2, কিরকম খেয়াল করো, অর্থাৎ -2 থেকে শুরু করে +2 পর্যন্ত বিস্তৃত এরকম হবে। এম এর মান যদি আমি বলি +-1 কেমন হবে, তাহলে 3টা মান থাকবে, একটা হচ্ছে মাঝে 0, একটা 1 মানে +1, আর একটা 1 মানে -1। তোমাদের কাছে মনে হতে পারে মানগুলো এরকম কেন, এই যে -2 +2 মানে তো দুইটা মান হতে পারতো, শুধু +2 আর শুধু -2, কিন্তু -2 থেকে -1 পর্যন্ত এত দূর কেন? ঘটনা হচ্ছে একটু এক্সিসটা বুঝে নাও, এটাকে আমরা এক্সিস বা অক্ষ বলে থাকি, তার মধ্যে উপরেরটা হচ্ছে এক্স, এটা পজিটিভ এক্সিস, এটা হচ্ছে এক্স নেগেটিভ এক্সিস, এটা হচ্ছে ওয়াই পজিটিভ এক্সিস, এটা হচ্ছে ওয়াই নেগেটিভ এক্সিস, তোমরা অলরেডি আরও অনেকেই জানো। তো আমরা যখন এই যে +-2 ভ্যালুর কথা বলি, তার মানে দাঁড়ায় এই পাশে -2 থেকে শুরু করে এই পাশে +2 পর্যন্ত পুরাটা হচ্ছে 2 নাম্বার ইউনিট। মনে করো ধরো যদি বলা হয় যে ডি ইউনিট কতটুকুন, উত্তর হবে এখান থেকে শুরু করে ডি ইউনিট এই পর্যন্ত পুরোটা, এই জন্য মান কত 2, তাহলে মাঝের একেবারে মাঝের মানটা কত হবে বলো তো 0, এই পাশের প্রথম মানটা কত হবে -2, এরপরেরটা কত হবে -1, এই পাশে কত হবে +1, পাশেরটা কত হবে +2, বুঝছো কি? অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে একটা অরবিটালের ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত এক্সিসটাকে ডিফাইন করে দেয়া, আর এর কাজ হচ্ছে বেশ কিছু নাম্বার তৈরি করে দিবে। নাম্বারগুলো বের করা খুবই সহজ, যেখান থেকে প্লাস মাইনাস ডিনোট করবে, মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত মাঝখানে 0কে নেওয়া লাগবে। ধর আমি যদি এফের কথা বলি, এফের জন্য এর মান কত হবে, বুঝতেই পারতেছে +-3 হবে, কারণ এফের জন্য এল এর মান 3, তাহলে এম এর মান কত হবে -+3, তার মানে কেমন হবে ঘরগুলো, -3 থেকে শুরু হবে, -3, এরপর কি হবে -2 -1 0 +1 +2, এরপর কি হবে +3, বোঝা গেছে? এই গেল হচ্ছে এফ এর মান। তারপরে ধরো এস এর মান যদি বলো, এস এর মান কি হবে বলো, এস এর মান হচ্ছে তো 0 না, এল এর মান জন্য 0, তাহলে এম কত হবে +-0 তো আর বলা যায় না, তার মানে একটাই ঘর হবে, ঘরের নাম কি হবে 0। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার যে কাজটা সেটা হচ্ছে আলাদা আলাদা কক্ষপথে যখন একই অরবিটাল পাবো, সেই অরবিটালের কোন জায়গা আছে সেটা ডিফাইন করবে। মনোযোগ দাও এখানে, যেমন একটু আগে বলতেছিলাম ধরো এটা এস, এটাও এস, এটা ছিল পি, এটা পি, ঠিক কিনা? তা এখন পি যদি এটা পজিটিভের দিকে হয়, ধরো এটা পির মান দেখো, পির মান কিন্তু +-1, খেয়াল করো পির মান কই, এই যে পির মান এখানে লিখছি, পির মান হচ্ছে +-1, তাহলে -1 +1, তাহলে পির মান যদি এদিকে +1 হয়, এদিকে কি হবে -1 হবে, ডির মান যদি এদিকে প্লাস হয় তাহলে এদিকে কি হবে মাইনাস হবে। ঘটনাটা এরকম, আমি এটা পরবর্তীতে পুরো কোয়ান্টাম সেট হয়ে গেলে এমনিও আঁকাবো, তখন আরো ক্লিয়ার হবা। সোজা কথা, ম্যাগনেটিক কোয়ান্টাম সেটের কাজ হচ্ছে ওই যে অরবিটাল ইউনিট যেটা দেখাই দিয়েছে, ইউনিটের ভিতরে আলাদা আলাদা রুমগুলো আছে না, এই রুমগুলো সিলেক্ট করে দেওয়ার কাজ হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সেটের। এই দেখো অলরেডি কিন্তু ঘর আঁকাই ফেলছি, বুঝতে পারছো তার মানে কি জিনিসে তৈরি করে দিচ্ছে, তার মানে একটা বিল্ডিং 8তলা বিল্ডিং এর কোন তলাতে আছে সেটা ঠিক করে দিল প্রধান কোয়ান্টাম সেট। সহকারী কোয়ান্টাম সেট ওই তলার ভিতরে যে কয়টা ইউনিট আছে এর ভিতরে কোন ইউনিটে ঢুকছে সেটা বলে দিল, আর ম্যাগনেটিক কোয়ান্টাম সেট এসে বললো ওই ইউনিটের ভিতর রুম কোনটা এইটুকুন বলে দিল। এবার ওই রুমে ঢুকে কি হবে, বেড আছে মনে করো 3টা বা 4টা, এই বেড ফাইন্ড আউট করে দিবে স্পিন কোয়ান্টাম সেট। আমরা এখন ওইটা আঁকাবো। লাস্ট কোয়ান্টাম সংখ্যা স্পিন, এটা হয়ে গেলে কিন্তু কাজ শেষ এমন না, কোয়ান্টাম সেট আঁকাতে হবে 4 জনকে একসাথে নিয়ে আর কি, সমন্বয় করে।
নাম্বার 4, এটাকে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার এর ভ্যালু হচ্ছে 2টা, এটাকে এস ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা যাবে। এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস হাফ। এই প্লাস মাইনাস হাফের মানটা কেমন হবে বলে দিচ্ছি। প্রত্যেকটা কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঢুকবে, এর একটা তত্ত্ব আছে, আমি তত্ত্বটা লিখতেছি। প্রতিটি ইলেকট্রন সর্বদা অযুগ্ন থাকার চেষ্টা করবে এবং এই অযুগ্ন ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। আমি এতক্ষণ যা লিখছি আর কি পুরোটা হচ্ছে হুন্ডের নীতি। তোমরা এটা অনেকে এর আগে শুনে থাকতে পারো। তো হুন্ডের নীতিটা বলা হচ্ছে কি, প্রতিটি ইলেকট্রন সর্বদা অযুগ্ন থাকার চেষ্টা করবে। অযুগ্ন মানে বুঝো একা, যুগ্ন না, কাপল না আর কি, একা একা থাকার চেষ্টা করবে গেল। এবং যখন একা থাকার চেষ্টা করবে, এই অযুগ্ন মানে একা একা থাকা ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে, তার মানে একই দিকে মুখ করে থাকবে। এবং এদের ভ্যালুগুলো হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ। তার মানে এস এর একটা ভ্যালু হবে প্লাস, একটা হচ্ছে মাইনাস। উপরের দিকে যদি তীর চিহ্ন আমরা কখনো পাই প্লাস হাফ ধরে নিব, নিচের দিকে যদি কখনো তীর চিহ্ন পাই মাইনাস হাফ ধরে নিব। যদি কেউ নিচের দিকেরটাকে প্লাস হাফ ধরে উপরের টাকা মাইনাস হাফ ধরে তাতেও ভুল হবে না। তবে যেটা করা যাবে না সেটা হচ্ছে প্রথমের দিকে ধরো উপরের দিকে তীর চিহ্নগুলোকে প্লাস ধরছো, পরে গিয়ে আবার মাইনাস ধরতেছো, এটা করা যাবে না। অর্থাৎ একই দিকে তীর চিহ্ন থাকাগুলোকে একই ধরনের সিম্বলে নেওয়া লাগবে। কি বোঝা গেল আমি একটুখানি তোমাদেরকে ড্র করে দেখাই। ধরো বলা হলো 4d, মাথার উপরে ইলেকট্রন দেওয়া হলো 7টা। আচ্ছা একটু কমাই দিই, প্রথমে ইলেকট্রন 3টা দিয়ে রাখি, ডির উপর 3 দিয়েছি। তোমরা জানো যে ডি অরবিটাটের টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, অর্থাৎ 10টা ইলেকট্রন সে নিতে পারে। এবং ডির একটু আগে এল এর ভ্যালু দেখছিলাম প্লাস মাইনাস 2, তার মানে ডির এম ড্র করতে লাগবে আগে। আমি আগে এমটা যদি ড্র করে নিই এই ডির জন্য, তাহলে এমন হবে, ঘরগুলো এমন হবে, মানটা দেখো কেমন হবে, টোটাল প্লাস মাইনাস 2 ডির ভ্যালু, তার মানে এটা হবে -2 -1 0 +1 +2। এটা গেল ডির ভ্যালু। এল এর যে ভ্যালুগুলো মানে এম এর যে ভ্যালুগুলো, এটা এম, তারপরে -2 থেকে +2 পর্যন্ত বিস্তৃত গেল। এখন ডিতে কিন্তু 10টা ইলেকট্রন ধরতে পারলেও এখন কিন্তু 10টা ইলেকট্রন নাই। খেয়াল করলে ইলেকট্রন কটা আছে? অনলি 3টা। তাহলে এই 3টা ইলেকট্রন এই 3টা ঘরে কিভাবে থাকবে? বলা হলো প্রতিটা ইলেকট্রন সর্বদা অযুগ্ন থাকার চেষ্টা করবে। থাকবে কি? তার মানে একা একা। একা একা কেমন থাকবে বলে দিচ্ছি, দেখো। মানে এই ঘরে থাকবে একটা, এই ঘরে একটা, এই ঘরে একটা, এরকম আর কি। এখন এরা যে থাকবে, এদের স্পিনগুলো হবে, এই অযুগ্ন ইলেকট্রন স্পিনগুলো হবে একমুখী। ধরে নিচ্ছি আমি যদি প্রথমেরটা এইদিকে তীর চিহ্ন হয়, মানে ওইদিকে মুখ করে অবস্থান করে, তাহলে পরেরটা এইদিকে, তার পরেরটা ওইদিকে, এইভাবে সবাই একইভাবে অবস্থান করবে। এখন ধরো ডির ইলেকট্রন সংখ্যা আমি বাড়াই দিলাম, বাড়াই দিয়ে ধরো এখন 5 করে নিলাম। তার মানে কি হবে বলো তো? এই ঘরে আরেকটা ঢুকবে, এই ঘরে আরেকটা ঢুকবে, 5টা ঘরে 5টা ইলেকট্রন দেখো সবাই ঢুকে গেছে। এদের সবার তীর চিহ্নগুলো কিন্তু একই দিকে। ক্লিয়ার? এবার ধরো 5টার বেশি ইলেকট্রন থাকতেই পারে, ডি যেহেতু ক্যাপাসিটি 10টা। তার মানে আমি বাড়াই এটা এখন তোমাদেরকে বলতেছি। মনে করো ইলেকট্রন হলে এখন ধরো 8টা, মনে করো। তাহলে এবার কি আর সিঙ্গেল থাকার সুযোগ আছে? এই জন্য দেখো একটা কথা বলা হয়েছে, প্রতিটি ইলেকট্রন সর্বাধিক অযুগ্ন থাকার চেষ্টা করবে, মানে ওরা চাইবে একা থাকতে। তার মানে এমন না যে ওরা এভাবেই থাকবে, একটাই থাকবে, 2টা জীবনে হবে না, ঘটনা কিন্তু তা না। তার মানে যখন এই যে একটা করে থাকতে পারবে না, ওদের চেষ্টা যখন আর কোনো দাম থাকবে না, তখন ঠিকই ওরা ডাবল হবে, এবং ডাবল হবে শুরু থেকে। কীরকম? 5টা তো ঢুকে গেছে, কটা লাগে? 3টা। এখানে হবে 6 নাম্বার, এখানে হবে 7 নাম্বার, এখানে হবে 8 নাম্বার। এই যে নতুন করে ইলেকট্রনগুলো দিলাম, এদের স্পিনও কিন্তু একমুখী। খেয়াল করো, ধরো আমি যদি এখন 8টা থেকে বৃদ্ধি করে 9টা বলি, তাহলে কেমন হবে? আরেকটা ইলেকট্রন এখানে ঢুকবে। যদি এখন ইলেকট্রনটা আমি 10টা বলি, ইলেকট্রন কই ঢুকবে? এখানে।
বোঝা গেল? ধরো আমি যদি এরকম বলি এখন 4p মনে করো 5, এটাকে ড্র করতে চাই, তাহলে 4-এর কোনো কাজ নেই এই স্পিনের জন্য, পির দরকার আছে। তো পির জন্য এল এর মান আগে জানতে হবে, এল এর মান হচ্ছে 1, এই এল এর মান পাইলে আমরা এম এর মান পাবো, সেটা হচ্ছে +-1, তার মানে ঘর কয়টা হবে? 3টা ঘর হবে মোট। এরকম হবে, দেখো একটা ঘরের মান হচ্ছে -1, একটা 0, আর একটা কি হবে +1, ঠিক কিনা বলো? এখন মোট ইলেকট্রন কয়টা? 5টা আছে, ঢোকাও ইলেকট্রনগুলো 1 2 3, আগে 3টা ঢুকবে, একটা একটা করে থাকার চেষ্টা করবে, এদের স্পিনগুলো কি হবে? একমুখী হবে। গেল? এবার এখনো 2টা ইলেকট্রন লাগে, একটা ইলেকট্রন হবে এদিকে মুখ করে, একটা হবে এদিকে মুখ করে। বোঝা গেছে? এখন এই যে মানগুলো আছে, আমি যদি এই উপরের দিকে ইলেকট্রনগুলোর মানের কথা বলি, প্লাস হাফ, এইটা হবে প্লাস হাফ, এইটা হবে প্লাস হাফ, এইটা হবে প্লাস হাফ, লালগুলো সব প্লাস হাফ হবে আর কি। আর এই যে কালো যেগুলো দেখতে তো সবগুলো কি হবে? মাইনাস হাফ, কারণ আমি উপরের দিকটাকে প্লাস হাফ ধরে নিয়েছি। তাই যদি উপরের দিকটাকে মাইনাস হাফ ধরতাম তাহলে এটা আবার প্লাস হাফ হতো। দেখো এইগুলো হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তার মানে স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে একটা রুমের ভিতরে, ওই যে রুমের কাজ ছিল, রুম পর্যন্ত পৌঁছায় দিয়েছে আমাদেরকে ম্যাগনেটিক, তো রুমে ঢুকলাম, রুমে ঢুকার পর দেখতেছি 2টা করে বেড। তাহলে ধরো যদি বলা হয় যে এইদিকে যে বেডটা আছে সেটা হচ্ছে প্লাস হাফ, আর এইদিকে যে বেডটা আছে সেটাকে বলা হচ্ছে মাইনাস হাফ। একটা বেড উত্তর দিকে মুখ করে আছে, আর একটা দক্ষিণ দিকে মুখ করে আছে, এরকম আর কি। আমার মনে হয় তোমরা স্পিনটা বোধহয় বুঝছো, না বুঝলে একটু মেনশন করো বা একটু কমেন্ট করো, আমি বলতেছি। হাসানুল হক কমেন্ট করেছেন, ভাইয়া আপনাদের কোনো পেড কোর্স আছে কিনা, নাকি শুধুমাত্র ফ্রি ক্লাস করিয়ে থাকেন, এটা ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, আপাতত আপনাদের ভাই ফ্রি কোর্সই চলতেছে। যে কোর্সে আপনি ক্লাস করতেছেন এই কোর্সে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস হচ্ছে। নন ডিপার্টমেন্টের কোর্সটা আমরা এখানে কমপ্লিট করাবো। তো আপনারা এখানেই ক্লাস পাবেন, ক্লাসের রুটিন পাবেন, এখানে বেশ কিছু নোটও আপনাদের স্টুডেন্টরা দিয়ে থাকে, সেখানে আপনারা পেয়ে যাবেন। আমরাও কোনো সাপ্লিমেন্টারি দিলে এখানে পেয়ে যাবেন। আপনারাও আপনাদের নিজের প্রোফাইল এটা শেয়ার করে রাখতে পারেন, বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ করতে পারেন, ক্লাস করার জন্য উপকার হবে সবার ইনশাআল্লাহ। আর একটা কমেন্ট করেছেন, ভাইয়া 2টার ভিতরে ঢুকতে পারে কি না? না না না, এখানে প্রত্যেকটা ঘরে 2টা করে ইলেকট্রন ঢুকবে। কারণ কি? কারণ ইলেকট্রনগুলো যুগ্ম হবে, তো সর্বোচ্চ জোড়ায় জোড়ায় ঢুকবে আর কি। এই যে ডিতে টোটাল কয়টা? ধরো 10টা ইলেকট্রন না, তার মানে ঘর হবে 5টা, আর এটা তো বুঝতেই পারতেছে মান হচ্ছে -2 থেকে +2, তার মানে -2 -1 +1 +2, কিন্তু মাঝে একটা 0 যে আছে, টোটাল 5টা ঘর 10টা। পির জন্য তখন ছিল দেখো 6টা ইলেকট্রন 3টা ঘর, এফের জন্য 14টা ইলেকট্রন 7টা ঘর, অর্থাৎ সবাই এক জোড়া করে ইলেকট্রন ঢুকতে পারবে একটা ঘরে আর কি। গেল? আচ্ছা, ওকে, নতুন কমেন্টগুলো একটু দেখি। তারিকুল ইসলাম ক্লিয়ার ভাই বলছেন MDR D10 হলেও 5টা ঘর থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আসলে ঘর কয়টা হবে সেটা ওর ক্যাপাসিটির উপর নির্ভর করে ঘর ড্র হয়ে যাবে। যেমন ধরো ডির পাওয়ার যদি 1 হয়, ডির পাওয়ার অনলি 1 যদি হয়, তাও 5টা ঘর রেডি থাকবে। ডি শব্দটা আসলেই ঘর রেডি হয়ে যাবে। এখন ইলেকট্রন যে কয়টাই থাক, আর ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে কয়টা? 10টা। ঘরে তো সর্বোচ্চ 5টা না, তাহলে এক জোড়া করে হলো মোট কয়টা? 10টা হইলো। বোঝা গেছে? এরকম সবার আর কি। ডির এখন এমন কোনো দিন ভ্যালু পাবো না যে মানটা 11 চলে আসবে, এরকম না আর কি। মানে ডির ভ্যালুই হচ্ছে 1 থেকে শুরু করে 10-এর ভিতরে থাকবে, আর সেক্ষেত্রে 5টা ঘরে রেডি থাকবে আর কি। যে কটা ইলেকট্রন হয় সেভাবে, আমি যেভাবে ঢুকালাম এভাবে ভিতরে ঢুকবে। মেহেদি হাসান পারভেজ বলেছিলেন, ভাইয়া আবার একটু বুঝান, আমার নেট সমস্যা ছিল। ভাই আপনি তাহলে পরে দেখে নিন, হ্যাঁ আপনি পরে একটু দেখে নিন ভিডিওটা, আমি আলোচনা যেহেতু করে দিয়েছি, হ্যাঁ আমি সামনের দিকে যাই, আপনি আরেকবার দেখলেই বুঝতে পারবেন আর কি। ফয়সাল রহমান বলেছেন, ভাইয়া প্লাস মাইনাস হিসাব কেন করবো? আচ্ছা, প্লাস মাইনাস হিসাব কেন করবেন? আপনি যখন কোয়ান্টাম সেট রাখাবো একটু পরে, কোয়ান্টাম সেটে তীর চিহ্নগুলো দেওয়া যায় না, তার আমাদের যখন মান লিখবো তখন প্লাস মাইনাস হাফ আকারে লেখা লাগবে, অর্থাৎ আমাদের শুধু সব কিছু শো করবে সংখ্যায়, অন্য কোনো মান পাবো না, যা সংখ্যাগুলো শো করবে। তো যেহেতু তীর চিহ্ন পাবো না, তার মানে সংখ্যা শো করতে হবে। তো সেক্ষেত্রে আপনি উপরে তীর চিহ্নকে হাফ প্লাস হাফ সংখ্যা দ্বারা চিহ্নিত করবেন, আর নিচের দিকেরটাকে মাইনাস হাফ দ্বারা চিহ্নিত করবেন। ওকে, ইশরাত শোভা বুঝছেন। তারিকুল ইসলাম বলছেন, সবকটি ঘরে এক মেয়ে একটি করে ঢুকবে, বেশি হলে পরে দুটো ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
প্রত্যেকটা ঘরে প্রথমে একটা করে ঢুকবে, এরপরে যদি দেখি যে ঘরগুলো কাভার হয়ে যাচ্ছে তাহলে শুরু থেকে আবার ঢুকবে আর কি। এই জন্য তত্ত্বটা এমন যে প্রতিটি ইলেকট্রন সর্বদা অযুগ্ম থাকার চেষ্টা করবে, মানে একা থাকার চেষ্টা করবে, এবং যখন একা একা থাকবে তখন এদের ইলেকট্রনগুলো স্পিন একমুখী হবে, মানে দিকগুলো হবে একমুখী আর কি। এই এখন 4টা কোয়ান্টাম সংখ্যা তো তোমরা শুনলাই, এবার হচ্ছে আমি পুরো কোয়ান্টাম সেটটা একসাথে সাজাতে চাই। এইটা একটু অনেক ভালো মনোযোগ দিয়ে দেখবা আর কি, মানে শেষ টার্গেট কিন্তু আমরা চলে আসছি আর কি। এখানে দেখো প্রায় 40 মিনিট পার হয়ে গেছে এই কাজ করতে, বুঝছো, এই জিনিস বুঝতেই আর কি। তো এরকম একটু সময় লাগেই, তবে আমার মনে হয় তোমরা অনেকেই বুঝছো। এখন আমি সরাসরি কোয়ান্টাম সেট তৈরি করবো, সেই সাথে পাশে পরমাণুটা ডিজাইন করেও দেখাবো। এখানে একটা মজার জিনিসও শেখা যাবে, মনোযোগ দিয়ে দেখো। ধরে নাও একটা ছোট পরমাণু নেই, অক্সিজেনের নেই, হ্যাঁ, অক্সিজেন 8 নাম্বারে আছে। প্রশ্ন হলো এমন, অক্সিজেনের কোয়ান্টাম সেট দেখাও। বুঝছেন, জাস্ট প্রশ্ন এটুকুনি শেষ কিন্তু, যে অক্সিজেনের কোয়ান্টাম সেটটা দেখাও। কোয়ান্টাম সেট মানে কিন্তু এন এস এল এস, মানে এন এল এম এস, এই 4টা মানে দেখাতে হবে। নিয়ম কি দেখো, প্রথমে হচ্ছে এটার ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। O8 কীরকম ইলেকট্রন বিন্যাস হবে বলো, তোমরা বিন্যাস যেহেতু শিখছো। 1s 2, 2s 2, 2p কত হবে বলো, 4 হবে। ইলেকট্রন বিন্যাস তোমরা দ্বিতীয় লেকচারেই শিখছো। তো কী করে ইলেকট্রন বিন্যাস করা লাগে গেল। এবার এটাকে হুন্ডের নীতির সাহায্যে একসাথে আমরা সাজিয়ে নিতে পারি। এস এর ভ্যালুটাকে দেখছিলাম 0 ছিল, তার মানে একটা ঘর হবে, ইলেকট্রন কটা মোট 2টা, একটা উপরের দিকে যাবে একটা নিচের দিকে, ভ্যালু কত 0। এবার আসো এস এ, এস মানে এম এর ভ্যালু কত 0, ইলেকট্রন কটা মোট 2টা, একটা যাবে উপরের দিকে একটা নিচের দিকে, ওকে। এবার আসো পি, পি মানে ঘর কয়টা, পি মানে ঘর দেখছো 3টা, মান কত কত ছিল -1 0 +1, ঠিক কিনা। টোটাল ইলেকট্রন কয়টা 4টা, তাহলে প্রথমে উপরের দিকে ঢুকবে 3টা আগে, গেল। এবার আবার শুরু থেকে শুরু হবে, এটা বোঝা গেছে। কি কি গেল দেখো তো, প্রথমে গেছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসটা ড্র করে নিয়েছি। এখন এর ভিতরে কিন্তু এন ঢুকে গেছে, দেখো এন, এই টুগুলা কিন্তু এন এর মান, প্রথম টুগুলা। আর এই যে এস এস পি এগুলো কিসের মান বলো, এল এর মান। আর এই যে 0 0 -1 0 +1 এগুলো কিসের মান বলো, এম এর মান। আর এই চিহ্নগুলো কিসের মান বলো, এস এর মান। তার মানে এটা কিন্তু একবার শো হয়ে গেছে। এখন যখন এটাকে সেট করে দেখাতে বলবে তখন নিচে ড্র করতে লাগবে, ছক আঁকাইতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, যে কটা ইলেকট্রন থাকে তার থেকে একটা বেশি নিবা, কারণ এই যে উপরে নামকরণ করা লাগবে। এর থেকে সোজা হবে না আমাকে দিয়ে, দেখো তো নাম দেখো, প্রথমে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের নাম্বার, ইলেকট্রন কটা 8টা না, নামকরণ এভাবে হবে, খেয়াল করো, E1 E2 E3 E4 E5 E6 E7 E8। কি বোঝাচ্ছে জানো, মানে ইলেকট্রন নাম্বার 1 থেকে শুরু করে 8 পর্যন্ত এই 4 জনেরই এন এল এম এস সবগুলা মান লিখবো। ধরা কেউ যদি মনে করে E5 খুঁজবে সে, তার মানে E5 এর এন এখানে, এল এখানে, এম এখানে, এস এখানে। তোমাদের তাই বলতেছিলাম কিন্তু শুরু থেকে, যে কোয়ান্টাম সেটার কাজই হচ্ছে অক্সিজেনের কথা বলছে মানে 8টা ইলেকট্রন সবারই মানগুলো বের করে দেয়া। আয়োডিন যদি বলে 53 ইলেকট্রনটার পুরোটারই কে কোথায় অবস্থান আছে সবগুলো মান বলে দেয়, এটাই মূলত দায়িত্ব কোয়ান্টাম সেটের। ওকে, তাহলে বের করি। এখন চলো এই মানগুলো লেখা শুরু করি। এন এর ভ্যালু, এন এর ভ্যালু কই পাবো, এন এর ভ্যালু হচ্ছে, যেহেতু এন এর ভ্যালু ছিল কে এল এম এন ওপি মনে আছে, এবং ওদের মান ছিল 1 2 3 4 করে, তাহলে এই জন্য এই মানগুলো আমরা সবসময় এখানে খুঁজে পাবো, যে এখানে নাম্বার আছে শুরুতে, এই যে এগুলো প্রত্যেকটা মান বের করবো তীর চিহ্নগুলো ধরে ধরে, খুবই সহজে বের করতে পারবো। যেমন E1 যদি আমি ধরি, E1 এর জন্য প্রথম তীর চিহ্নের কাছে জিজ্ঞেস করতে পারি, এই তীর চিহ্নটাকে জিজ্ঞেস করলেই হবে যে আপনার এন এর মান বলেন। তো সে কি বলবে, এন এর মান কত 1, কারণ ও তো ওখান থেকেই আসছে, তার মানে দাঁড়াচ্ছে কত 1, বোঝা গেল। পরে তীর চিহ্নের কাছে আসো, E2 যেহেতু, E2 মানে কোন তীর চিহ্ন, এই তীর চিহ্ন, এ কোথায় পাঠিয়ে দিবে, আবার 1-এর কাছে পাঠিয়ে দিবে, কারণ ও তো এখান থেকেই আসছে, মান কত হবে তাহলে আবার 1।
এবার কি হবে E3 মানে কি, এখানে ইলেকট্রন নাই, তীর চিহ্ন নাই, এবার 3 নাম্বার তীর চিহ্ন তো এটার কাছে গেলে মান কত দাঁড়াচ্ছে দেখো 2, তার মানে মান হবে কত 2। E4 যদি বলি, E4 মানে কি এই তীর চিহ্ন, মান কত তাহলে আবার 2, বোঝা গেল। E5 এর কাছে আসো, E5 মানে কি এই ইলেকট্রন, মান কত এখানে 2। আবার E6 আসো, এই ইলেকট্রন, এটার পর কিন্তু এটা না, এটার পর কিন্তু এইটা, তারপর এটা, তারপর না এটা, তার মানে এই ইলেকট্রনের কাছে গেলে মান কত বলবে 2। E7 যদি বলি কি হবে, এখানে আসবে, এটা মান কত বলবে 2। E8 যদি বলি, 8 কিন্তু আবার এই ইলেকট্রনটা, এ মান কত বলবে 2, মান শেষ। কি করলাম বলো তো, খুবই সহজ। আমরা যদি এটা ডিজাইন করতে পারি তাহলে এই যে এন এর মান বের করার সময় কিছুই করা লাগবে না, তীর চিহ্নগুলোকে যেহেতু আঁকাইতে পারি, আর তীর চিহ্নগুলো আঁকানো তো শিখছই, এবং তীর চিহ্নকে জিজ্ঞেস করলে মান বলে দিবে গেল। এবার চলো এল এর মান বের করি। এল কি করব, আবার ওই তীর চিহ্নের কাছে যাব, তীর চিহ্নের কাছে যাই, বলেন মান কত। এবার কিন্তু 1 2 2 কাছে পাঠাবে না, কারণ এগুলো তো এন এর মান, ওগুলো তো ওর কাছে পাঠালে হবে না। এল এর মান কি কি ছিল, এল এর মান ছিল এসপিডিএফ, তাহলে আমরা এসপিডিএফ খুঁজবো। তাহলে এল এর মানের জন্য এই তীর চিহ্নের কাছে গেলে বলবে এস এর কাছে যান। তাহলে এস এর মান কত ছিল, তোমাদের মানগুলো আমি লিখে রাখি প্রয়োজনে। এস এর মান ছিল 0, পির মান ছিল 1, ডির মান 2, এফ এর মান 3। তোমাদের সহকারী কোয়ান্টাম সেট এই মানটা ব্লক আকারে করে দেখেছিলাম, মনে করে দেখো, অনেকগুলো মান হিসাব নিকাশ করে এই মানগুলো উপনীত হয়েছিলাম, মনে করে দেখো খুঁজে পাও কিনা। তার মানে এস যেহেতু পাইছি, মান কত হবে 0। পরে বার তীর চিহ্ন, এই তীর চিহ্নের কাছে আসো, মান কোথায় পাঠাবে এই এস এর কাছে, আবার কি আসবে 0। পরের বার E3 মানে কি এই তীর চিহ্ন, এর কাছে গেলে কার কাছে পাঠাবে এস এর কাছে পাঠাবে, এস মানে কি আবার 0। এই ইলেকট্রনের কাছে আসবো E4, E4 মানে কি এইটা, E4 মানে এই তীর চিহ্ন, মান কোথায় পাঠাবে এস এ, তার মানে কি হবে আবার 0 গেল। এবার কি E5 মানে এই তীর চিহ্ন, কি বলবে পির কাছে যাইতে, পির মান কত 1, এই দেখো পির মান 1। E6 এই তীর চিহ্ন, পির কাছে পাঠাবে 1, এই তীর চিহ্ন কই পাঠাবে পির কাছে 1, তাহলে এটা কই পাঠাবে 1, বুঝছো কি, খুবই সহজ হিসাব। এই দুটা লাইন লিখতে পারলেই কিন্তু মান লেখা অনেক সহজ। এন এর মানের সময় যেহেতু এন এর ভ্যালু ছিল কে এল এম এন ওপি, যাদের ভ্যালু হচ্ছে 1 2 3 4, তার মানে এই যে 1 2 থেকে পাইছি এন এর মানগুলো, আর এই যে এসপির কাছে পাইছি এল এর মানগুলো, কাজ শেষ। এবার চলো এম এর মান দেখি। ওকে, এম এর মান বের করবো, কই পাবো এম এর মান, এম এর মান কিন্তু তীর চিহ্নের কাছে আবার যাবো, E1 এই তীর চিহ্নের কাছে গেলে কই বলবে, নিচে তো এবার মান লিখাই আছে, এর কাছে পাঠিয়ে দিবে এর কাছে, তার মানে মান কত আসবে 0। আবার এই তীর চিহ্নের কাছে যাও 2 নম্বরে, কি বলবে 0। 3 নম্বর ইলেকট্রন এখানে, মান কই 0। 4 নম্বর ইলেকট্রন মান কই 0। 5 নম্বর ইলেকট্রন এটা, মান কত -1। 6 নম্বর ইলেকট্রন মান কত 0। 7 নম্বর ইলেকট্রন মান কত +1। 8 নম্বর ইলেকট্রন মান কত -1, বোঝা গেল। তার মানে এন এর মানটা প্রথম নাম্বার থেকে, এল এর মানটা এসপিডিএফ থেকে, আর এম এর মানটা কিন্তু উপরে না, উপরে কিন্তু দুইটা মানই, আর এম এর মান কত পাইছি নিচের দিকে, নিচের দিকে যেহেতু মানগুলা বসানোই আছে। ক্লিয়ার। লাস্ট মান এখন এস এর, এস মান কই পাবো, এস এর মান তোমাদের জানা আছে, তীর চিহ্ন যদি উপরের দিকে হয় +1, নিচের দিকে হলে -1, খুবই সহজ। তার মানে প্রথম তীর চিহ্ন কোনটা, এই যে E1 এই তীর চিহ্ন কোন দিকে আছে উপরের দিকে, তার মানে কি লিখবো +1, পরেরটা নিচের দিকে কি লিখবো -1, এরপরে উপরের দিকে তার মানে +1, তারপরে নিচের দিকে এর মানে কি লিখবো +1। এরপরে দেখো এই ইলেকট্রনটা কোন দিকে আছে উপরের দিকে, কি লিখবো কও +1, পরেরটা, পরে কিন্তু এটা না, এই যে এটা, তার মানে উপরের দিকেটাও কি লিখবো +1, এরপরে এইটা কি লিখবো +1, এরপরে লাস্ট ইলেকট্রনটা এটা নিচের দিকে কি লিখবো -1। তিনটা কিন্তু টানা একসাথে +1 হয়েছে, কারণ এই যে তিনটা একদিকে ছিল, বোঝা কি গেছে। এই যে পুরো যে ডিজাইনটা দেখালাম, এই যে শকটা, এই শকটাকে একসাথে বলা হচ্ছে কোয়ান্টাম সেট। তার মানে একটা কোয়ান্টাম সেট মানে একটা মৌলের সবগুলো ইলেকট্রনের প্রধান, সহকারী, ম্যাগনেটিক এবং স্পিন, এই চারটা কোয়ান্টাম সংখ্যার পুরোটা সমন্বয়, যার কাজই হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রন বলে দেবে মান কেমন। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, এই দেখো আমি যদি কখনো E5 আর E8 এর কথা বলি, তাহলে ইলেকট্রন দুটো দেখো কেমন। আরেকটা কথা এখানে বলে নিই, একটা তত্ত্ব আছে এখান থেকে, এটা পলিবর্জন নীতি আর কি। পলিবর্জন নীতিতে বলা হচ্ছে এরকমটা, যে একটা মৌলের দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সেট কখনোই একরকম হতে পারে না। মানে E1 এর যে কোয়ান্টাম সেট এর সাথে E2 এর কোয়ান্টাম সেট জীবনেও মিলবে না। এমনভাবে ওই যে তোমরা যে স্টুডেন্ট যারা আসো, তোমাদের যে আইডি কার্ডে যে হচ্ছে হলের নাম্বার দেওয়া আছে বা রুম নাম্বার দেওয়া আছে, তোমার যে আইডেন্টিফিকেশন নাম্বার, এ নাম্বারের সাথে তোমার রুমমেটের নাম্বার কেন কারো নাম্বারই কিন্তু মিলবে না। কোথায় গিয়ে উল্টাপাল্টা হবে বলো তো?
হয় প্রথমে ফ্লোর উল্টাপাল্টা হবে, তুমি 4 তলায় এসে 5 তলায়, এরকম উল্টাপাল্টা না হলে ইউনিট উল্টাপাল্টা হবে, তাও যদি না হয় রুম উল্টাপাল্টা হবে। আর যদি রুমও মিলে তাহলে রুমের ভিতর তো 4 জন 4টা বেড, 1 নাম্বার তো আর হবে না। ব্যাপারটাকে বুঝতেছেন? এই জন্য যে কোনোটা না কোনোটা চেঞ্জ হবে। এখন এই চেঞ্জটা একটু হবে কীভাবে, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা একবার রেসপন্স করো আগে। আচ্ছা, আগের এইটুকুন বুঝছো কিনা? হ্যাঁ, এই যে কোয়ান্টাম সেট পর্যন্ত একবার বলো, তারপরে আমি পরেরটা আলোচনা করে দিচ্ছি, আবার পরেরটুকুন পরে বলতেছি। ওকে, মহুয়া, কারণ ডি এর মান +-2, আর আমাকে কমেন্ট করছেন নাকি অন্য কারো রিপ্লাই দিচ্ছেন এখানে? ডি এর পার্সেন্টেজ, আচ্ছা, মানে অন্য কারো রিপ্লাই দিয়েছেন। আচ্ছা ভাইয়া, 4 নাম্বার তো হাফ কেন হলো না? হাফ তো হওয়ার কথা ছিল নাকি? মহুয়া বলছেন ভাইয়া 4 নাম্বারে তো হাফ হওয়ার কথা ছিল, হলো না কেন হাফ? 4 নাম্বার যে কোনটা কথা বলতেছেন আমি বুঝতেছি না এখনো। E4 যদি বলে থাকেন প্লাস হাফই তো হয়েছে, আসলে কিসের কথা বলতেছেন বুঝিনি আপনারা আর কি। প্রশ্নটা আর একটু সুন্দর করে করেন, দেখে বুঝতে পারি কিনা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস হাফ হবে, ঠিক আছে। আমার লিখতে মনে হয় প্লাস হাফ লিখে ফেলছি। হ্যাঁ, E4 না, এটা নিচের দিকে আছে, এই যে 1 2 3 4, হ্যাঁ নিচের দিকে থাকলে মাইনাস হাফ হবে, প্লাস হাফ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। প্রথম ইলেকট্রন প্লাস হাফ উপরের দিকে, পরেরটা নিচের দিকে মাইনাস হাফ, এরপরেরটা উপরের দিকে প্লাস হাফ, তারপরটা নিচের দিকে মাইনাস হাফ, এরপরটা। শুনেন, হ্যাঁ ভুল করছি ইচ্ছা করে, দেখতেছি আপনারা ধরতে পারতেছেন কিনা। সুন্দর না? আপনারা বুঝছেন মানে তো বোঝা গেল আর কি, যে কোয়ান্টাম সেটটা বুঝছেন বোধ হয় আর কি। এস এর E2টা, হ্যাঁ সবাই ঠিক আছে, বাকি সব ঠিক আছে ভাই, খেয়াল করেন। এস এর যখন ভ্যালু হবে, এস এর ভ্যালু কত এস হইলো সেটা কথা না, এস এর ভ্যালু মানে 0। এখানে 1s পাইলেও 0, 2s এও 0, 3s এও 0, 4s এও 0, অর্থাৎ এস পাইলেই 0 হবে আর কি। এই জন্য দেখো এল এর যে ভ্যালুগুলো ছিল, এস 0, এস 0, এস 0, এস 0, পি পাইছি মানে 1। এল এর ভ্যালু মানে কোনো ভ্যালুর সাথে কোনো ভ্যালুর কন্ট্রাডিক্ট হবে না আর কি। এন এর মানগুলো যেমন নাম্বার থেকে পাই, এল এর ভ্যালুগুলো এসপি থেকে পাবো, আর এম এর ভ্যালুগুলো কোয়ান্টাম সেটের এই যে নিচের নাম্বারগুলো থেকে পাবো, আর এস এর ভ্যালুগুলো তো তীরচিহ্ন দেখে দেখে পাবো। 4টা জিনিস। রাজু হাসান বলেছেন ভাই এখানে 2p⁴ ইলেকট্রন পরে হিসাব করলেন, কিন্তু প্রথম 2s দুটা 1s একই সিরিয়ালি করলেন। না রাজু ভাই, আপনার ভুল হচ্ছে কোথাও। আচ্ছা, আমি কোয়ান্টাম সেট মনে হয় আপনি মানে ইলেকট্রন বিন্যাস আগে করছেন কিনা জানি না, খেয়াল করেন 8টা ইলেকট্রনের বিন্যাস কেমন হবে। এস এস পি, প্রথমটা হবে 1, এরপরটা হবে 2, তারপর এটা 2 থেকে শুরু। 8টা ইলেকট্রন যেহেতু, প্রথমে 2টা, এরপর 2টা, এরপর কটা 4টা, এমন 8টা ইলেকট্রন শেষ। এখন পির পাওয়ার তো টোটাল 6 হতে পারে, টোটাল যেহেতু পির ক্ষমতা 6টা ইলেকট্রন থাকার, সেজন্য 3টা ঘর করে নিয়েছি। এস এর ইলেকট্রন 2টা থাকার 1টা ঘর, এস এর 2টা ইলেকট্রন থাকতে পারে 1টা ঘর করে নিয়েছি। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, তোমাদের মনে হয় আরেকটা এক্সাম্পল লাগবে মনে হচ্ছে। এবার একটা বড় সড়ো করি, হ্যাঁ তোমাদের জন্য সুবিধা হবে আর কি। ধরো আয়রনের কথা যদি বলি, আয়রন বলা হলো আয়রন 26, তাই না? প্রশ্ন এমন হতে পারে, ধরো এর এম শেলের ডি অরবিটালের কিউএস দেখাও। কিউএস মানে কোয়ান্টাম সেট, আচ্ছা শেল মানে অরবিট আর কি, কক্ষপথ। এম শেলের ডি অরবিটালের কোয়ান্টাম সেট দেখতে বলতেছে আয়রনের। আয়রন কত নম্বরে আছে বলো? 26 নম্বরে আছে। করি তাহলে বিন্যাস, আগে বিন্যাস করে নিতে হবে। এস এস পিএস পিএস ডিপিএস, এমন কিনা বলো। মান বসাও, এস এর মান শুরু হয় থেকে 1 থেকে 1
2 3 4 মনে আছে এগুলো? যারা ক্লাস করছে তাদের মনে থাকার কথা। পি শুরু হবে 2 থেকে, 2 3, ডি শুরু হবে 3 থেকে। মান বসাও, 2 4 10 12 16 18 3p6 10 গেছে 12 18 20 6 26। খেয়াল করো, এখন আমাদের যে কোয়ান্টাম সেট বের করতে বলছে সবার না কিন্তু কতগুলোর কোয়ান্টাম সেট খেয়াল করো, বলা হয়েছে এম শেল। এম মানে কি মনে আছে? কে মানে ছিল 1, এল মানে ছিল 2, আর এম মানে তাহলে কি 3 নাম্বার শেল। 3 নাম্বার শেল মানে এইটা এইটা আর এইটা, এই তিনটা শেলের বের করতে বলছে এম শেলের ডি অরবিটাল। ডি মানে 3, এই 3 সবাই না, অনলি ডি অরবিটালে করতে বলছে। তার মানে শুধু এইটুকুনের কোয়ান্টাম সেট বের করতে বলছে। প্রশ্নটা ক্লিয়ার কিনা? এভাবে কিন্তু প্রশ্ন আসে। ধর একটা বড় মূল্য দিল, ধরো আয়োডিনের কথা যদি বলে, আয়োডিন 53 নম্বর আছে, পুরাটা সেটকে আঁকাইতে পারবা? আঁকাইতে তো পারবা, কিন্তু অত তো খাতাও দিবে না, সময়ও দিবে না। তখন করে কি, তখন ধরো যে কোনো একটা ক্ষুদ্র ওখান থেকে বের করতে বলে, তো বলবে এরকম পেঁচায় ঘুরায় আর কি। যেমন এটা খেয়াল করো, বলা হয়েছে এম শেল মানে 3 নম্বর শেলের ডি অরবিটাল মানে শুধু এইটুকুনের কোয়ান্টাম সেট বের করা। তাহলে ওইটার কোয়ান্টাম সেট আঁকাইতে লাগবে। কীভাবে আঁকাবো বলো তো? তাহলে ডি যেহেতু টোটাল ক্যাপাসিটি হচ্ছে 10, ঘর কাটা হবে 5টা ঘর হবে, 1 2 3 4 5, 5টা ঘর হইলো। যেহেতু শুধু ডি করবো, মান বসাও, -1 -2 -1 0 +1 +2, ঘরকে 6টা হয়ে গেছে। 1 2 3 4 5, হ্যাঁ 6টা হয়েছিল, 5টা এখন গেল। ডির মোট ইলেকট্রন কটা কও? 6টা। তাহলে 1 2 3 4 5 সব একমুখী হয়েছে। নতুন ইলেকট্রনটা কই আসবে? এখানে আসবে। বোঝা গেল? এবার আমরা কি করবো? এটা সেট আঁকাবো। ঘর করতে হবে টোটাল, যেহেতু 6টা ইলেকট্রনে কাজ করতে হবে 7টা ঘর আঁকাইতে লাগবে, একটা বেশি আর কি। 1 2 3 4 5 6 7। ওকে, প্রথমে কি হবে? নাম্বার অফ ইলেকট্রন। ইলেকট্রন নাম্বার এবার কিন্তু 1 দেওয়া যাবে না। কারণ বলো তো, কারণ এই যে ইলেকট্রন, প্রথম ইলেকট্রন যেটা, এটা কিন্তু 1 নাম্বার না, এটা হচ্ছে 21 নাম্বার ইলেকট্রন। এই পর্যন্ত খেয়াল করে, এই পর্যন্ত কিন্তু 20 চলে গেছে। দেখো হিসাব করো, 2 4 10 12 18 দিয়ে 20। তার মানে এখান থেকে D1 যখন প্রথম ছিল, তার মানে E21 21তম ইলেকট্রন, E22 মানে 22তম ইলেকট্রন, E23 E24 E25 E26। এই 6টা ইলেকট্রনে কোয়ান্টাম সেট বের করা লাগবে। মান কেমন? N L M S। এর মান বের করো। এখন এর মান কই পাবো? তীরচিহ্নের কাছে যাব, মান যেখানে পাঠায়, তাহলে মান কই পাঠাবে? 3 কাছে পাঠাবে। এবং সব তীরচিহ্ন দেখো 3 কাছে পাঠাবে কিনা। তার মানে কি এর মানটা 3 বলা যায়? এখানে এর মানটা 3 বলার আরেকটাও কারণ আছে। এইখানে খেয়াল করো, ওরা তো বলেই দিছে এম অরবিট বা এম শেল, আর এবার ভ্যালু কত? 3। তার মানে এম শেলের বাইরে তো যাবোই না, এই জন্য এর মান ডাইরেক্ট 300 বার বসানো যায়। ক্লিয়ার? এল এর মানের কাছে আসো। এল এর মান কি হবে? এল এর মান ডির জন্য কত বলো? ডির জন্য এল এর মান হচ্ছে 2। যেহেতু এখানে যতগুলো তীরচিহ্ন আছে, যদি এর কাছে যায় ডির কাছে পাঠাবে, এর কাছে গেলে ডির কাছে, এর কাছে ডি, সবাইকে ডির কাছে পাঠাবে। তার মানে এল এর ভ্যালু কি সবগুলো কত হবে? 2 হবে। এটা এখানেও বোঝার উপায় আছে, ওরা তো ডি অরবিটাল উল্লেখ করে দিয়েছে, ডি অরবিটাল। তার মানে এন আর এল এর ভ্যালু কিন্তু ফিক্সড। দেখো বুঝো কিনা? এবার আসো এম এর মানে। এর মান কি হবে? প্রত্যেকটা তীরচিহ্নের কাছে যাবো। প্রথম তীরচিহ্নের কাছে যাও, মান কি বললো? -2 পরের তীরচিহ্ন -1, এর পরেরটা 0, তারপরে +1, এরপরে +2, আবার এখানে ফিরে আসো, কি হবে? -2। মান বসাবে এর মান। উপরের দিকে তীরচিহ্ন মানে কি? +12, পরেরটা +12, এরপরে +12, তারপরে +12, লাস্টেরটা +12, এরপরে এটা নিচের দিকে, তার মানে কি হবে? -12। শেষ কোয়ান্টাম সেট। এটাই কোয়ান্টাম সেট। বোঝা গেল? এবার তোমাদের একটা জিনিস বলে দিই, আসলে যে কোয়ান্টাম সেটের ম্যাগনেটিক মানগুলো দেখি না, এখানে খেয়াল করো, এই দুটা ভ্যালু কথা খেয়াল করো। একটু কথা শুনলাই যে পলিবর্জন নীতি আছে একটা। পলিবর্জন নীতির কথাটা এমন যে একই মৌলের দুটো ইলেকট্রনের কোয়ান্টাম সেটগুলো কখনো একরকম হবে না। এটাকে আরও যদি ইলাবোরেট করে বলি, এরকম শোনাবে যে পলিবর্জন নীতি অনুসারে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একরকম হতে পারে না। তার মানে এই যে NSM এর মান
সবার মান একরকম হবে না। যেমন এখানে দেখো 21 নম্বর ইলেকট্রনটা আর 26 নম্বর ইলেকট্রনটা মিলাও, এন এর মান 3 3, এল এর মান 2 2, এম এর মান -2 -2, এই তিনটা মান কিন্তু মিল আছে। লাস্টে এস এর মানটা দেখো, এর মান +1/2, এর মান কি -1/2, উল্টা হয়ে গেছে। আমি এখানে একটা বোঝাই, হ্যাঁ এটা কেমন হচ্ছে দেখো। ধরে নাও 3 নম্বর কক্ষপথ এটা, এখন এটা 1, এটা 2, এটা 3 নম্বর কক্ষপথ। এই যে ইলেকট্রনটা আছে প্লাস ইলেকট্রনটা ধরে নিচ্ছে এখানে আছে, মনে করো আর কি এখানে, এটা যখন প্লাস হাফ হয়েছে মনে করো, তার মানে 3 নাম্বার এটা কক্ষপথের ভিতরে, 2 নাম্বার শেলের এটা হচ্ছে -2 পক্ষ, -2 জায়গা, -2 যেহেতু, তাহলে 2 নাম্বার প্লাস হাফ যদি ইলেকট্রনটা এখানে হয়, তাহলে এই 2 কিন্তু এদিকেও আছে একটা, তোমরা একটু আগে দেখাইছিলাম, খেয়াল করছো। তাহলে -2 কি হবে, -2 পজিশন যদি এখানে হয়, তাহলে এই যে -1/2 যেটা, -1/2টা এখানে, তার মানে এই একটা ইলেকট্রন এখানে হওয়ার পরে পরের ইলেকট্রনটা কিন্তু এখানে, এবং এটার কিন্তু পরের ইলেকট্রন এটা না, এটার পরে কিন্তু 5টা ইলেকট্রন পর সে, এটার পর কিন্তু এইটা, তারপর না এটা, তারপর এটা, তারপর এটা, তারপরে এসে এটা, তারপরে এটার পর দেখো 1 2 3 4 5, তার মানে এটার পরে 5ম ইলেকট্রন সেটা, তার মানে এরপর এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, তারপর না এখানে আসবে। এখন ইলেকট্রনগুলো অবস্থান কেমন হয় দেখো, এই যে দুটো ইলেকট্রন দেখতেছো না, এটার ঘটনা এমন, মনে করো আমি এখানে আছি, আমি একটা ইলেকট্রন, আর আমার ঠিক অপোজিটে যে তোর ভ্যালু কি মাইনাস, আমি যদি প্লাস হই আরেকটা কি মাইনাস, এই যে একই ঘরের কথা। তা আমি যখন এখানে আছি, একটা কিন্তু ওই পাশে আছে, তা আমি যখন এদিকে মুখ করে থাকবো, সে আমার উল্টা দিকে মুখ করে থাকবে। ধরো তুমি আর আমি দাঁড়াইছি এমন করে, আমি তোমার এই পিছনের এই পাটটা দেখতে পাচ্ছি, সামনের দিকে দাঁড়াইছি, তুমিও ওইদিকে মুখ করে আসো। এবার ধরো যখন ঘুরবো, রোটেট করবো, সিস্টেম হচ্ছে এমন, এভাবে রোটেট করবে হবে। তো এভাবে রোটেট করার সময় ধরো আমি যদি এখান থেকে ঘুরে এই পর্যন্ত ঘুরি, তাহলে পিছনে যে তুমি আসো, ওই তুমি কিন্তু একটু আগে এইভাবে ছিলা, তুমিও ঠিক আমার সাথে একই সাথে ঘুরে এইভাবে চলে যাবা। তার মানে আমি যখন এদিকে ঘুরছি, তখন কিন্তু তুমিও আমার দিকে ঘুরছো, কিন্তু তুমি আমার পিছনটা দেখতে পাচ্ছ, সামনে দেখতে পাচ্ছ না। তার মানে এই যে এক জোড়া ইলেকট্রনের মান বলি না আমরা, প্লাস হাফ একটা মাইনাস হাফ, এই দুটো ইলেকট্রন কোনোদিন কারো চেহারা দেখে নাই, ঘটনা এমন, একটু ইমাজিন করে বুঝতে পারবা। তার মানে এই যে কোয়ান্টাম সেটগুলোর ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনের ঘূর্ণনগুলো এমন, প্রত্যেকটা ঘূর্ণন কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন ঘুরে কী হবে মনে আছে, সৌরজগতের গ্রহগুলো যেমনভাবে ঘুরে, তার মানে তারা নিজেরাও ঘুরে আর ঘুরতেও থাকে, মানে এমন আর কি। ধরো আমি যদি এখান থেকে ঘোরা শুরু করি, তাহলে এভাবে ঘুরবো আর কি। দেখো আমি নিজেও ঘুরতেছি, কিন্তু জায়গা থেকেও সরে যাচ্ছি, এভাবে পুরোটা যদি আমি সার্কেল করে এখানে একবার আসি, এভাবেই ঘুরে কক্ষপথ ইলেকট্রনগুলো, এরকম আর কি। ধরো জিলাপির পাশের মতো আর কি, এখানে যদি ঘুরে ঘুরতে 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 নিজেরাও ঘুরতেছে, আবার পুরোটা ঘুরে ঘুরে এখানে আসবে। তো এই যখন ইলেকট্রনটা এখানে, আরেকটা ইলেকট্রন যদি এখানে হয়, তাহলে একটা ভ্যালু যখন প্লাস হাফ, সে যদি এদিকে মোড় নেয়, পরের ইলেকট্রন যার মাইনাস হাফ, সে উল্টা দিকে মোড় নেবে। বোঝা গেছে, এইটাই মূলত মানের ভ্যালু আর কি। তো ধরো আমি যেমন এই যে 21 নম্বর ইলেকট্রনটার কথা যদি বলি, তাহলে ধরো সে 3 নাম্বার লেয়ার মানে কি এখানে বোঝাচ্ছে, এই 2 মানে কি, ধরো মানে এটা, -2 মানে কি এখানে আছে, প্লাস হাফ মানে এখানে, আর এই সিমিলার 26 নম্বর ইলেকট্রনটা 3 মানে তো এটাই, 2 মানে তো এখানেই, আর -2 মানে এই জায়গাটাতে, আর মাইনাস হাফ মানে এই যে রোটেট করতেছে উল্টা দিকে, মানে এরকম বলতে পারো। ধরো এটা যদি পুরোটা একটা ইলেকট্রন হয়, ঠিক ব্যাচ বরাবর, মাঝখানে কেন্দ্র বরাবর, এই দিকে যখন ঘুরবে এটাকে যদি আমরা প্লাস হাফ বলি, উল্টা দিকে যখন ঘুরবে সেটাকে আমরা বলতে পারি মাইনাস হাফ। অর্থাৎ একটা ইলেকট্রন যখন এদিকে মোড় নেয়, সেটা যদি প্লাস হাফ হয়, বাকি অর্ধেকটুকুন হবে তার জন্য মাইনাস হাফ। আর যেহেতু মানগুলো কখনোই মিলে না, এই জন্য একজন অপোজিটের আরেকজনের সাথে কোনোদিন দেখা হয় না। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, এই গেল মূলত কোয়ান্টাম সেট। এর মাঝেই হচ্ছে, এর মধ্য দিয়ে বলতে পারো তোমাদের পরমাণু গঠন যে অধ্যায়টা ছিল, অধ্যায়টা শেষ। তাহলে বলতে পারো 2টা অধ্যায় কমপ্লিট হলো। অধ্যায় মূলত বলতে গেলে 3টা, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, আর এখান থেকে চলে গেল পরমাণুর গঠন। পরমাণু গঠন যথেষ্ট বড় একটা অধ্যায়। এরপরে আমরা হচ্ছে পর্যায় সারণীতে ঢুকবো, তারপর যোজনী অধ্যায় আছে আর কি। এরকম অধ্যায় সামনের দিকে যাব। আজকের পর্যন্তই থাকবে। তোমরা শেষবারের মতো একটু রেসপন্স করো, কোনো কিছু বা বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা হচ্ছে কোনো সমস্যা আছে কিনা একটু বলো। মেহেদি হাসান পারভেজ, সবসময় কি 5টা ঘর হবে নাকি দিকের জন্য 5টা কেন? আপনি মানে আগের ক্লাসগুলো করেননি মেহেদি ভাই। আগের ক্লাসগুলো সিরিয়ালি করলে আপনি বুঝবেন, মানে প্রত্যেকটা ঘরে 1 জোড়া করে ইলেকট্রন ঢুকবে। তো ইলেকট্রন মোট কয়টা? 10টা। তো 5টাই ঘর লাগবে। পির জন্য 6টা, 3টা ঘর লাগবে। এফের জন্য 14টা ইলেকট্রন ঢুকে, মোট ক্যাপাসিটি তার মানে 7টা ঘর লাগবে। সোজা কথা, একটা অরবিটালে যে কয়টা ইলেকট্রন ক্যাপাসিটি, মানে ধরে যে কয়টা, সে কয়টার জন্য ঘর যে কয়টা লাগে সে কয়টা হয়ে যাবে। এখন ওইটাতে কয়টা ইলেকট্রন তখন আসে এটার উপর নির্ভর করে না। ডির পাওয়ার 6, তার মানে কি এখন 3টা ঘর আঁকাবো, 3 দুগুণা 6টা, এরকম না। ডি মানে 10টা ইলেকট্রন সর্বোচ্চ ঢুকতে পারে, ঘর আঁকানো হবে। ডির পাওয়ার 1 হোক আর 10 হোক। ব্যাপারটা বুঝছেন বোধ হয়।
বুঝতে পারছেন, ধন্যবাদ। হাসানুল হক বলছেন প্লাস ইলেকট্রন অনেকটা ফ্রিকোয়েন্সির মতো, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে। ফ্রিকোয়েন্সির মতো বলতে পারেন, কারণ যেহেতু ঘুরেও হবে আর কি। নীলপদ্ম, স্বাধীন মিয়া মহুয়া, ঈশা, প্রণয়, মতিউর, ঈশাদ, হ্যাঁ সবাই বুঝছেন বোধ হয় আর কি। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই থাকবে। 1 ঘন্টা পার হয়ে গেছে প্রায়, হ্যাঁ আজকে এ পর্যন্ত কিছু হবে আর কি। থাকেন, তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাইকে প্রাইভেট স্টাডিজনের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন জানাচ্ছি। শীতের রাত, কষ্ট হচ্ছে অনেক, এরপর একটু কষ্ট করে তোমরা রাতের মধ্যে বা সময় সুযোগ করে নোটগুলো করে ফেলবা। কেমিস্ট্রির জন্য অনেকেই সুন্দর সুন্দর করে নোট করে দিচ্ছ, আমি পেজে দেখছি আর কি। তো এরকম তোমরা নোট টোট করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে ইনশাল্লাহ। আর তোমরা তোমাদের পেজে বা তোমাদের বন্ধু বান্ধবদেরকেও বলতে পারো এই পেজে ক্লাস করতে হলে, ক্লাসগুলো ফ্রি যেহেতু, ওদেরকেও ক্লাসগুলো করতে বলতে পারো, এবং তোমরা হচ্ছে তোমাদের পেজে বা তোমাদের মানে প্রোফাইলে এটা শেয়ার করে রাখতে পারো আর কি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।